শাড়ি আমরা পরব না, শাড়ি আপনার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পরায় দিব। আমরা শাড়ি আমরা পরায় দিব অপদার্থ এবং অকার্যকর বিজেপির প্রধানকে, তাকে আমরা শাড়ি পরায় পুরো ঢাকা শহরে ঘোরাবো। দালালের সঙ্গে দালাল উঠে বসে, দালালের প্রোগ্রামে দালাল দাওয়াত দেয় এবং আরেক দালাল সেই প্রোগ্রামে গিয়ে অংশ নিয়ে তাকে প্রমোট করে এবং এক দালাল আরেক দালালকে শক্তিশালী হওয়ার জন্য সহযোগিতা করে। সুতরাং ইন্ডিয়ান বেল্টের মধ্যে কোন কোন নেতা কাজ করছে তাদেরকে আইডেন্টিফাই করে বিরোধী রাজনীতি থেকে তাদেরকে সরিয়ে অপসারণ করে একটা ভারতের আগ্রাসন বিরোধী রাজনীতি দাঁড় করাতে হবে। আমাদের সীমান্তে যে নাগরিক হত্যা হচ্ছে, এখানে সংখ্যা দিয়েছি 2016 বছরে 1000 মানুষ, গত 2 বছরে 105 জনের মতো, এবং এই রমজানে আপনার 5 জন মানুষ হত্যা করলো। আমার প্রশ্ন, এই পুরোটা সময়ে যিনি এই রাষ্ট্রের প্রধান হিসেবে জোর করে ক্ষমতায় আছেন, তার পক্ষ থেকে কোনো আপত্তি বক্তব্য শুনেছেন যে ভারতের সীমান্ত হত্যার এই নীতির প্রতি আমি আপত্তি জানালাম? শেখ হাসিনা এই ধরনের কোনো আপত্তি করেছে? কোনো আপত্তি করেনি। শেখ হাসিনা বাদ দিলাম যে ভুলে গেছে, শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সে কোনো আপত্তি করেছে? আপত্তি করেনি। শেখ হাসিনার দলের পররাষ্ট্রমন্ত্রী, সে কোনো আপত্তি করেছে? আপত্তি করেনি। স্বরাষ্ট্রমন্ত্রী, সে কোনো আপত্তি করেছে? আপত্তি করেনি। অর্থাৎ দল হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আপত্তিপত্র, কোনো নিন্দাপত্র আসেনি বাংলাদেশি নাগরিকদেরকে হত্যা করার জন্য। এখন এই আপত্তিপত্র দিচ্ছে না কেন? ভারতের প্রতি প্রেম থেকে না ভারতের প্রতি ভয় থেকে? এটা হলো আমার প্রশ্ন। আরেকটা প্রশ্ন, শেখ হাসিনা বলেছে যে শাড়িগুলো পুড়িয়ে ফেলতে, ভারতীয় শাড়িগুলো। আমি আপনাকে রিভার্স একটা কথা বলছি, আরিফ বিল্লাহ ভাইয়ের কথা অনুযায়ী, শাড়ি আমরা পরব না, শাড়ি আপনার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পরায় দিব। আমরা শাড়ি আমরা পরব না, আপনার পররাষ্ট্রমন্ত্রীকে পরায় দিব। এই শাড়ি আমরা পরাবো না, শাড়ি আমরা আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে পরায় দিব। এবং এই শাড়ি আমরা পরায় দিব অপদার্থ এবং অকার্যকর বিজেপির প্রধানকে, তাকে আমরা শাড়ি পরায় পুরো ঢাকা শহরে ঘোরাবো। আমার বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করে ওরা বলে যে গরু চুরি করতে গেছে, চোরাচালানের সাথে সম্পৃক্ত, এরকম বিভিন্ন কথা বলে। আরে ভাই, চুরি করার অপরাধ কি হত্যা নাকি? তাহলে সৌদি আরব সহ ইসলামিক দেশগুলো চুরি করার অপরাধে যে হাত কাটে, আপনারা সেই হাত কাটার নিন্দা করেন, তাহলে এই হত্যার নিন্দা কেন করছেন না আপনারা? আমার আপনাদের কাছে প্রশ্ন, বলেন। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যায়। এই যে ইতালি, ইউরোপ, আমেরিকা, মেক্সিকো সীমান্তে অসংখ্য ইন্ডিয়ান নাগরিক পাগলের মতো ঘোরাফেরা করে, কাজ পায় না, ভিক্ষুকের মতো ঘোরাফেরা করে, অবৈধ কোনো ডকুমেন্টস নাই, সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ইন্ডিয়ানরা গেছে। ওই ইতালির নাগরিকরা ইন্ডিয়ানকে গুলি করে? বলেন, মেক্সিকো সীমান্তে ইন্ডিয়ানদের গুলি করা হয়? তাহলে ইন্ডিয়া কেন গুলি করছে? ইন্ডিয়া এই জন্য গুলি করছে, বিশ্বে একটাই মাত্র বর্বর রাষ্ট্র এবং সন্ত্রাসী রাষ্ট্র, যেটা হলো ইন্ডিয়া, যারা অন্য ধর্মের প্রার্থনার যে জায়গা সেটা শাবল দিয়ে গুতায়ে গুতায়ে হাতুড় দিয়ে ভেঙে ভেঙে বাবরি মসজিদ হত্যা করেছে। এইরকম বর্বর জাতি সারা বিশ্বের কোথাও আছে কিনা আপনারা আমাকে দেখান। বিশ্বের কোথাও গত 200 বছরে কেউ দেখাতে পারবে না কোনো গির্জা ভেঙে মসজিদ করা হয়েছে। গত 200 বছরে কেউ দেখাতে পারবে না কোনো মসজিদ ভেঙে গির্জা করা হয়েছে। কিন্তু এই ইন্ডিয়ানরা দৃষ্টান্ত স্থাপন করেছে বর্বরতার, দৃষ্টান্ত স্থাপন করেছে অমানসিক আচরণের, যে এরা অন্য ধর্মের প্রার্থনার ঘর ভেঙে নিজেদের রাম মন্দির করেছে। আমাদের দুঃখের অনেক জায়গা আছে। আমাদের মুসলিম দেশগুলো এই জায়গায় অভিভাবক হিসেবে ভূমিকা পালন করতে পারে। যখন বাবরি মসজিদটা ভাঙতো তখন বলতে পারতো সৌদি আরবের প্রশাসন যে ইন্ডিয়ানদের সৌদি আরবে চাকরি দেব না, তখন ওমানের প্রশাসন বলতে পারতো চাকরি দেব না, কুয়েতের প্রশাসন বলতে পারতো। দুঃখের বিষয়, সেই লিডারশিপের জায়গা তারা নিতে পারেনি। তারা যদি সেই লিডারশিপের জায়গা না নিতে পারে, বাংলাদেশের কোন নেতা সেই জায়গা নিয়ে এই ইন্ডিয়ানদেরকে সারা বিশ্বে প্রতিহত করবে ইনশাআল্লাহ।
1,80,00,000 প্রবাসী বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়ায় আছে। আমরা বলছি সকল প্রবাসী ভাইকে, ভাইরাসের মতো সারা বিশ্বে ছড়িয়ে এই ইন্ডিয়ানদের কুকীর্তি আপনারা প্রকাশ করে দেন। এরা কিভাবে মানুষকে হত্যা করছে আমাদের সীমান্তে, কিভাবে মুসলিমদেরকে গরুর মাংস খাওয়ার জন্য পিটায় পিটায় হত্যা করছে। আপনারা বলবেন এত জোরে কথা কেন বলি? আরে ভাই, যত জোরে কথা বলি, যত গালি দেই, তা মানুষ হত্যার সমান নয়, সীমান্তে নাগরিক হত্যার সীমান নয়। ঠিক। প্রিয় ভাইয়েরা, বয়কট ডাক এসেছে, ভারতীয় পণ্য বয়কট। এই বয়কটটা কেন করব? সামনে লেখা আছে কেন করব। বয়কট এই জন্য করব, আপনারা যারা বেকার আছেন, আপনাদের সন্তান যারা বেকার আছে, তারা এই বয়কট থেকে লাভবান হবে, তারা কর্ম পাবে। বলবেন যে বয়কট কাজ করছে না। বয়কটের কারণে 1,40,00,000 ইউনিট মজ বাংলাদেশি পণ্য মজ কিনেছে 2 দিনে। তাহলে এতগুলো মদ যে বিক্রি হলো, এর মাধ্যমে বাংলাদেশের অর্থ বাংলাদেশে রয়ে গেছে না? বলেন, এটা যদি বিদেশি কোনো পণ্য কিনতেন, তাহলে বিদেশে চলে যেত না টাকাটা? চলে যেত। যারা বলে বয়কটে কাজ হচ্ছে না, তাদেরকেও আমরা ওই ভারতীয় শাড়িগুলো পরে দিতে চাই। তারা ওই ভারতীয় দালাল, আকারে ইঙ্গিতে অনেক ভারতীয় দালাল আশেপাশে ঘোরাঘুরি করে। সাবধান থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে, দালালের সঙ্গে দালাল উঠে বসে, দালালের প্রোগ্রামে দালাল দাওয়াত দেয় এবং আরেক দালাল সেই প্রোগ্রামে গিয়ে অংশ নিয়ে তাকে প্রমোট করে এবং এক দালাল আরেক দালালকে শক্তিশালী হওয়ার জন্য সহযোগিতা করে। সুতরাং ইন্ডিয়ান বেল্টের মধ্যে কোন কোন নেতা কাজ করছে, তাদেরকে আইডেন্টিফাই করে বিরোধী রাজনীতি থেকে তাদেরকে সরিয়ে অপসারণ করে একটা ভারতের আগ্রাসন বিরোধী রাজনীতি দাঁড় করাতে হবে। এবং যারা এই রাজনীতিতে আসবে না, তাদের রাজনীতি বিলুপ্ত হবে। যারা বয়কট রাজনীতির সঙ্গে তাল মিলাবে না, তাদের রাজনীতি ঘৃণিত হবে এবং বাংলাদেশের মানুষ তাদের কোনো অর্থায়ন করবে না, তাদের জন্য দোয়া করবে না, ভালোবাসা দেবে না, তাদের রাজনীতি আস্তে আস্তে হারায় যাবে। সুতরাং যারা এখনো মুখ খোলেন নাই, আমি বলছি, বাঁচতে চাইলে মুখ খোলেন। বাংলাদেশের নাগরিকদের টাকা এত বেশি হয় নাই যে আপনি ইন্ডিয়ার দালালি করবেন আর তার কষ্টের পয়সা আপনার রাজনীতির পিছনে ইনভেস্ট করবে, সেইটা আর করবে না।